বিএনপি বলছে ফেব্রুয়ারিতে সময় ঘোষণার পর নির্বাচনকে পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র চলছে। অন্যদিকে গোপালগঞ্জের ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জামায়াত ইসলামী। অন্যদিকে আগামীর এই যে নির্বাচন, সেই নির্বাচনের আগে কতটা পরিস্থিতি স্বাভাবিক, সেসব বিষয় নিয়েই আজকে আলোচনা করব ভোটের ট্রেনে। আপনাদের সঙ্গে আছি নাজমুস সাকিব। আজ আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকের কিংবা সাম্প্রতিককালে যে ঘটনা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। স্যার, স্বাগত আপনাকে ভোটের ট্রেনে। আমরা শুরুতে একটু জানতে চাই যে সাম্প্রতিককালে আসলে ঘটনাটা বেশ বড়ই হয়েছে যে এনসিপির যেই পদযাত্রা কিংবা তাদের ভাষায় মার্চ টু গোপালগঞ্জ, সেখানে আসলে সংঘর্ষের সূত্রপাত কেন? কারণ সমাবেশ করা তো আসলে মানুষের কিংবা রাজনৈতিক দলগুলোর নাগরিক অধিকার। তাহলে একটি জেলায় যাওয়ার পরে কেন আসলে সংঘর্ষের সূত্রপাত? না, দেখুন, আমি যেভাবে জিনিসটাকে দেখি সেটা হলো যে রাজনৈতিক কর্মসূচি তো যে কোনো দলই করতে পারে, সেটা কোনো সমস্যা না। বা এনসিপি যে রাজনৈতিক পদযাত্রার কর্মসূচি নিয়ে তারা গোপালগঞ্জে গেছে, এটার মধ্যে কোনো দোষের কিছু আমি দেখি না। কিন্তু যেটা হলো যে এই ধরনের পদযাত্রার মাঝখান থেকে যদি আপনি এমন ধরনের উত্তেজক স্লোগান দেন, আমাদের একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে এখনো আওয়ামী লীগ দলটা কিন্তু একদম নিঃশেষ হয়ে যায়নি। তাদের তো সমর্থক রয়েছে এবং তাদের নেতাকর্মীরা এখনো গোপালগঞ্জের একটা অংশ তো আছেই। তো এখন আপনি যখন বলবেন যে মুজিববাদ মুর্দাবাদ বা এরকম কোনো প্রপাগান্ডা যদি চালু থাকে, যে ডুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করা, তখন সেটা স্বাভাবিকভাবেই তাদের সমর্থক, তাদের কর্মীদের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি করবে এবং সেই উত্তেজনা একটা পর্যায়ে গিয়ে সেটা যুক্তিসঙ্গত যে মাত্রা, সেই মাত্রা অতিক্রম করবে, যে কাজটা এখানে হয়েছে বলে আমার মনে হয়। সুতরাং এইটা আমি মনে করি যে একটুখানি ভেবে চিন্তে যে মাজার কিংবা বঙ্গবন্ধুর যে সমাধি, সেটা আসলে ধ্বংস করার ব্যাপারে কি এনসিপি কোনো কথা বলেছে? সেটা আমি জানি, কিন্তু এক ধরনের প্রচারণা কিন্তু আছে এটা নিয়ে আর কি, যেটা আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এটাও হয়তো তাদের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে একটা বাড়তি উত্তেজনার কারণ হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি আর কি। এটা কি আসলে যে গোপালগঞ্জের যে আমজনতা, তাদের মধ্যে কি আসলে বিষয়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বঙ্গবন্ধুর মাজারে হামলা হতে পারে? সেটাই তো যখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা যদি প্রচারিত হয়ে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যেও সেটা গেছে বলে ধারণা করা যায়। কিন্তু প্রশাসনের আসলে কতটা, তাদের এই যে সংঘর্ষ এড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে কতটা উদ্যোগ আপনার চোখে পড়েছে? আমি তো যে যতটুকু বুঝলাম বা যতটুকু শুনলাম, যে সেখানে এক পর্যায়ে মিলিটারি ডিপ্লয় করা হয়েছে। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের প্রপাগান্ডা চলছিল, তখন আমি মনে করি যে প্রশাসনের পক্ষ থেকে উচিত ছিল এখানে আরও প্রিকশন বা তাদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া, বা এনসিপির সাথে বিষয়টা আলোচনা করা, বা স্থানীয় যারা আওয়ামী লীগ নেতা বা তাদের সাথেও বিষয়টা আলোচনা করে একটা মধ্যপন্থা বের করে নেওয়া। কিন্তু সেটা মনে হয় হয়নি। তো এক পর্যায়ে যখন পুলিশ আর পারেনি পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে, তখন সেনাবাহিনী এসে হস্তক্ষেপ করেছে এবং আমরা দেখলাম যে এর ফলশ্রুতিতে 4টি প্রাণ ঝরে গেল, যেটা কিন্তু আপনার একটা বড় ধরনের অশনি সংকেত যে আমাদের নির্বাচনটা যখন ঘনিয়ে আসছে, তখন এই ধরনের ঘটনা না ঘটাই কিন্তু বাঞ্ছিত। স্যার, এই যে আইন শৃঙ্খলার অবনতি কিংবা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, সেটা কি আসলে কারো ব্যর্থতা হিসেবে দেখছেন? তা তো অবশ্যই, এবং এখানে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা তো দেখি। তারা যখন এই ধরনের একটা পদযাত্রার কর্মসূচি মাসব্যাপী পালন করছে, তখন প্রত্যেকটা জায়গায় তো আমি মনে করি যে একটা গোয়েন্দা তথ্য সরকারের কাছে থাকার কথা, এবং তারা সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তো তারা মাঠ পর্যায়ে, যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়,
সেই ধরনের উদ্যোগ তারা নিবে, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে কেন এই বিপর্যয় ঘটলো সেটা আসলে স্বরাষ্ট্র সবার মনেই উপদেষ্টা যেমন প্রশ্ন। আজকে বলছিলেন যে গোয়েন্দা তথ্য আসলে সরকারের হাতে ছিলই না, কি বলবেন? তাহলে তো এটা সরকারের ব্যর্থতা। গোয়েন্দারা তো সরকারের কথাই চলে, তাই না? এখন গোয়েন্দা তথ্য যদি তারা এই ধরনের একটা প্রোগ্রাম, তাও গোপালগঞ্জের মতো জায়গায় যদি তারা মানে বাস্তবায়ন করতে যায়, তখন স্বাভাবিকভাবে তাদের তো আগাম তথ্য থাকার কথা, এবং এটা সক্রিয়ভাবে এই তথ্য তাদের জোগাড় করার কথা, কিন্তু তারা সেটা করলো না কেন? যদি এই ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি স্পষ্টই সরকারের একটা দুর্বলতা রয়েছে এখানে। স্যার, একটা বিষয় আমরা দেখছি যে ব্যাখ্যাও হতে পারে এনসিপির যে পদযাত্রা, অর্থাৎ আমরা দেখেছি যে প্রায় 15 থেকে 17টি জেলা তারা আসলে পদযাত্রা করেছে, জুলাই পদযাত্রা তারা নাম দিয়েছে, সেটা আসলে মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল। এতে কি আসলে কোনো দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত দেখছেন আপনি? না, দেখুন, যখন আপনি এই মানে গোপালগঞ্জের পদযাত্রাকে মার্চ টু গোপালগঞ্জ নাম দিচ্ছেন, তখন এই নামের মধ্যেই এক ধরনের মানে আমার মনে হয় যে একটা বিশেষ অবস্থা নির্দেশ করে আর কি। হ্যাঁ, এবং এটা এই মানে আমার মনে হয় এনসিপি যেহেতু একটা নতুন রাজনৈতিক দল, এবং এটা নতুন রাজনৈতিক দল হিসেবে তারা যেভাবে বিহেভ করা উচিত, আমি মনে করি তাদের সেইভাবেই করা উচিত ছিল। তারা কৌশলগত দিক বিবেচনা করে তারা এই মানে মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচিকে তারা একটু ঘুরিয়ে অন্যভাবে পালন করতে পারতো, অথবা এটাকে অ্যাভয়েড করে গেলেও তাদের খুব একটা ক্ষতি হতো না দেশের, বা এটা দ্বারা এটাই প্রমাণিত হতো না যে তারা ভয় পেয়ে গেছে বা এরকম কিছু। তাদের মূল উদ্দেশ্য হলো জনগণের কাছে তাদের বক্তব্যগুলো পৌঁছানো, সেটা অন্যভাবেও পৌঁছানো যেত বলে আমি মনে করি আর কি। কিন্তু বিএনপির তরফ থেকে যেমন বলা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণার বা সময়টা ঘোষণার পরপরই এই ধরনের গোলমাল শুরু হচ্ছে, এবং সেটা আসলে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন জয়নুল আবদিন ফারুক। এই বিষয়ে আসলে আপনি কিভাবে দেখেন সেই বিষয়ে আমরা আসব, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ, যুক্ত হব তার সঙ্গে। আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, বিএনপি বলছে যে এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময় ঘোষণা হয়েছে, তার আগে আসলে ইচ্ছাকৃত গোলমাল করা হচ্ছে, এবং এটা আসলে তারা নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। কি বলবেন আপনি? না, দেখুন, আপনি বললেন কিছুক্ষণ আগে যে সরকারের কোনো গোয়েন্দা তথ্য আগাম ছিল না তাদের। এটা যদি হয়, আবার ধরেন ওই দিক দিয়ে এনসিপি তারা এটাকে নাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ প্রোগ্রাম, তাই না? আবার এই এনসিপির মিছিল থেকে এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে যে মুজিববাদ মুর্দাবাদ। আবার ধরেন যে আপনার মানে মুজিববাদ বা বলা হয়েছে যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারকে ঘুরিয়ে দেওয়া হবে। এই সব তথ্যগুলো যদি আমরা একসাথে করি, তাহলে কিন্তু একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয় যে এখানে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন কিন্তু থাকতে পারে। কারণ এনসিপি তো বিগত যত প্রোগ্রামগুলো করেছে তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেই প্রোগ্রামগুলো করেছে, কোথাও কোনো বড় ধরনের কোনো গণ্ডগোল আগের কর্মসূচিগুলোতে হয় নাই। তবে হ্যাঁ, এখানে যে বিষয়টা খালি টুঙ্গিপাড়ার মাজারকে কেন্দ্র করে হয়েছে আমি সেটা বলবো না, মাজার ভাঙাকে। এখানে হয়তো এনসিপি যদি স্বাভাবিকভাবেও যেত, সেখানেও হয়তো আওয়ামী লীগ বা স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করতো, তাই না? সুতরাং এটা আবার ধরুন যে বিএনপি যে কথাটা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে কোনো ক্যাওটিক সিচুয়েশন দেশে তৈরি করার একটা প্ল্যান্ড কোনো ইনিশিয়েটিভ কিনা, আপনি এই সন্দেহ কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে সামনের দিনগুলো আমরা যখন দেখব, তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে আসলে দেশ কোন দিকে যাচ্ছে। আসলেই কি ফেব্রুয়ারি এপ্রিলে নির্বাচন হবে কি হবে কিনা, সামনের সময়গুলো আমাদেরকে
বলবে। কিন্তু স্যার আজকে যেমন নাহিদ ইসলাম বলছিলেন, আপনি মুজিববাদের কথা যেহেতু উঠালেন, নাহিদ ইসলাম বলছেন যে মুজিববাদ দেশকে বিভাজিত করছে। এটা আসলে কিভাবে দেখেন তার বক্তব্যকে? না দেখুন, আমি ওই প্রসঙ্গে বলে নিই। আমার কথা হলো যে আপনি তো আপনার নিজস্ব রাজনৈতিক বক্তব্য নিয়ে জনগণের কাছে যাচ্ছেন। আপনি এই ধরনের পদযাত্রায় আপনি মানে বিশেষ করে গোপালগঞ্জের মতো জায়গায় যদি আপনি মুজিববাদ জাতিকে বিভাজিত করছে এই ধরনের বক্তব্য নিয়ে আপনি যদি গোপালগঞ্জে যান, স্বাভাবিকভাবে এটা একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করবে। কারণ একই সাথে আপনি বলছেন মুজিববাদ মুর্দাবাদ, হ্যাঁ, তখন এটা তো তারা স্বাভাবিকভাবে নেবে না। তো স্বাভাবিকভাবেই এই ক্ল্যাশটা তৈরি হবে দুই পক্ষের মধ্যে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় যে এই একটা রাজনৈতিক দল এনসিপির মতো, যে দলটা সবেমাত্র নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে, শুরুতেই তারা এই ধরনের মানে কর্মসূচি হাতে নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে তারা আমার মনে হয় যে তাদের শক্তি, সময়, এনার্জি এগুলো তারা ক্ষয় করছেন বলে আমার মনে হয়। তো যত সংঘর্ষকে এড়িয়ে যাওয়া যাবে তাদের জন্য মানুষের কাছে পৌঁছা তত সহজ হবে বলে আমি মনে করি। কিন্তু স্যার আগামীতে যদি নির্বাচন হয়, অর্থাৎ বলা যায় 6 থেকে 7 মাস, ফেব্রুয়ারি আসতে 6-7 মাস আগে এই যে আইন শৃঙ্খলার একটা অবনতি কিংবা দলগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে, আমরা দেখছি যে একে অন্যের বিরুদ্ধে বলছে, কিন্তু এই যে স্বৈরাচার আন্দোলন কিংবা স্বৈরাচারকে হটিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেখানে আমরা দেখেছি দলগুলো ঐক্যবদ্ধ ছিল। এইখানে কি আসলে এই যে নির্বাচনে ঠিক 6 মাস আগে একটা অনৈক্যের সুর দেখতে পাচ্ছেন? না দেখুন, একটা তো হলো ঐক্যমত কমিশনে দলগত একটা ভিন্ন ভিন্ন অবস্থান বিভিন্ন ইস্যুতে আছে বা ছিল সেটা, এবং অনেকগুলো বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে। সুতরাং আমি মনে করি না যে সব কিছুই খারাপ। মানে বিগত দিনের যে পরিবর্তন বা সেই পরিবর্তনের ধারাবাহিকতায় যা যা হচ্ছে এর মধ্যে সবই যে নেতিবাচক হচ্ছে তা না, ইতিবাচক পরিবর্তনও হচ্ছে। ঐক্যমত কমিশন আলোচনার মাধ্যমে কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে, যদিও মৌলিক বিষয়গুলোতে এখনো ঐক্যমতের বাকি রয়ে গেছে। এটা গেল একটা জিনিস। আরেকটা হলো যে আপনি যে মব ভায়োলেন্সকে কেন্দ্র করে হঠাৎ করে আবার যে দেশব্যাপী প্রবণতা তৈরি হয়েছিল, সেটাও একটা আতঙ্কের বিষয়। তো সামনে দিনগুলিতে এই বিষয়গুলো যেন আবার না মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেই বিষয়ে যদি সরকার সঠিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ব্যাপারে হয়তো সরকারের মধ্যেই আন্তরিকতার অভাব রয়েছে। সুতরাং তাদের এই আইন শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে তাদের এই একটিমাত্র জায়গা আমি মনে করি যে জায়গাটা প্রমাণ করবে, এই জায়গাটাকে দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখা যায়, তখনই এটা প্রমাণিত হবে যে আসলে সরকার চাচ্ছে দেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমি আশা করি তারা সেই বিষয়টা মাথায় রাখবেন। কিন্তু স্যার একটা বিষয় দেখা যাচ্ছে, যেমন বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে ঐক্যমত্য কমিশন আসলে শুধুমাত্র সময়ই নষ্ট হচ্ছে, কোনো ঐক্যে পৌঁছানো যাচ্ছে না। জামায়াতের ক্ষেত্রেও সেটা বলা হচ্ছে যে জাতীয় নেতৃবৃন্দের যেই মূল্যবান সময় সেটা আসলে নষ্ট হচ্ছে। সেই হিসেবে কি মানে আসলে যেই মূল বা মৌলিক যে ঐক্যগুলো, সেগুলো থেকে কি আসলে জাতীয় নেতৃবৃন্দরা আসলে হতাশ? দেখুন, মৌলিক বিষয়গুলো তো নিয়ে ঐক্যমত করার চেষ্টা তো খুব সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে। প্রথম দিনে তো এগুলো শুরু হয়নি ওইভাবে আর কি। তা আমার তো মনে হয় আজকে পর্যন্ত আমি যে ডেভেলপমেন্ট দেখলাম, সেই ডেভেলপমেন্টে আমি মনে করি যে এটা পরিস্থিতিটা জটিল হচ্ছে এই কারণে প্রতিদিন নতুন নতুন প্রস্তাব ঐক্যমত কমিশন হাজির করছে ঐক্যমত কমিশনে। এইটা যদি হয় তাহলে কিন্তু এটা এই ঐক্যমত তৈরি করার প্রচেষ্টাকে জটিল করবে এবং সময়টাকে আরও দীর্ঘায়িত করবে বলে আমি মনে করি। এবং রাজনৈতিক দল হয়তো ওই দিক থেকে তারা তাদের আশঙ্কাগুলো ব্যক্ত করছেন যে একে অপরের প্রতি দোষারোপ করছেন, কারণ এখানে তারা তো তাদের অবস্থান নিয়েই তারা আলোচনায় বসছেন, কিন্তু দেখা যাচ্ছে ঐক্যমত কমিশন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য তারাই নতুন নতুন প্রস্তাব সামনে হাজির করছেন।
তো সেইটা মনে হয় আমার মনে হয় সেটা খুবই অ্যাম্বিশাস একটা কাজ হবে এই মুহূর্তে, বিশেষ করে যখন আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে নতুন প্রস্তাব এনে এই আলোচনার প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করলে তাতে খুব আমার মনে হয় যে ঐক্যমত প্রচেষ্টার ক্ষেত্রে মানে লক্ষণীয় যে সাফল্য, সেই সাফল্য হয়তো নাও আসতে পারে। কিন্তু স্যার, একটা বিষয় আমরা দেখছি যে জুলাই সনদ নিয়ে বেশ গতকালকে আসলে বিএনপি কথা বলেছে যে আগস্টের মধ্যে জুলাই সনদটা চায়, এনসিপি তো বরাবরই বলছে এবং অন্যান্য দলগুলো বলছে। সেইখানে আসলে বাধাটা কোথায়, নাকি আসলে সরকারের এটা ব্যর্থতা? সে বিষয়ে আপনার সঙ্গে আলোচনায় আসবো, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। আমরা স্যার বিরতির আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে জুলাই সনদ নিয়ে একটা যদিও দলগুলো একমত বলা যাচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে সেটা কি আসলে আন্তরিকতার ঘাটতি, নাকি সেদিকে আসলে যাচ্ছি না আমরা? না, আমার মনে হয় যে আমি ওই জায়গাটাতে বিশ্বাস করতে চাই না যে সরকারের কাছ থেকে আন্তরিকতার ঘাটতি আছে। মূলত আমার মনে হয় যে এই যে ঐক্যমত ঐক্যমত তৈরির যে প্রচেষ্টাটা শুরু থেকে চালু হয়েছে, আমার কাছে মনে হয় যে এটা যদি মানে আপনার ঐক্যমতের বিষয়গুলোকে যদি শুরু থেকে একটা অগ্রাধিকারের ভিত্তিতে এগুলো যদি শ্রেণীকরণ করে আলোচনাটা সামনের দিকে এগিয়ে যেত, অবশ্য আমরা এখন বুঝতে পারি যে এটা আসলে হয়েছে, যে তারা অগ্রাধিকার ভিত্তিতে হয়েছেন। কিন্তু কিছু কিছু জিনিসকে নিয়ে আমার মনে হয় যে এই মুহূর্তে ঐক্যমধ্যে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। বিশেষ করে আপনি সংবিধানের মৌলিক বিষয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, বা আপনি এখন এই মুহূর্তে যেটা দরকার আমি মনে করি যে সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে হবেন সেই বিষয়টা সুরাহা করা। তখন সব বিষয়ে ঐক্যমত করার প্রয়োজন আছে এটা আমি মনে করি না। সুতরাং সেটা আমার মনে হয় যে ঐক্যমত কমিশনও হয়তো তারা বুঝতে পারছেন যে সব বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছতে পারবেন না। সেটা করতে গেলে বা আজকের পর্যন্ত যে ডেভেলপমেন্ট আমরা শুনছি যে নতুন নতুন প্রস্তাব আসতেছে, সেটা করলে পরিস্থিতি আরও জটিল হবে, সময় আরও ব্যয় হবে। বরং সেইগুলো এড়িয়ে যতগুলো ইমিডিয়েটলি একটা নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেটা করলেই আমার মনে হয় যথেষ্ট হবে বলে আমি মনে করি আর কি। স্যার, এক সবশেষ বিষয়টা জানতে চাই যে ইসির তরফ থেকে আজকে 96টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে তারা আসলে সরকারের পক্ষেরই সংস্থা ছিল, যার ফলে বিগত সরকারের যে পক্ষের সংস্থা ছিল, যার ফলে তাদেরকে বাতিল করা হলো। আগামী দিনে আসলে কি কি ভেরিফাই করা উচিত এই সংস্থাগুলোর? না দেখুন, এটা তো ডিপেন্ড করে যে একটা পর্যবেক্ষক হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে। এখন ধরেন বিগত সরকারের সময় যে 96টা পর্যবেক্ষক সংস্থা তারা পর্যবেক্ষক হিসেবে ছিল, তাদেরকে তো নানান আমি শিওর যে তারা যেভাবে তাদেরকে সিলেক্ট করা হয়েছিল তারা কোনো সুনির্দিষ্ট ক্রাইটেরিয়াকে মেনটেন করে তাদেরকে করা হয় নাই। এই ক্ষেত্রে হয়তো ব্যক্তিগত যোগাযোগ, তদবির, এইসব প্রক্রিয়ায় তাদেরকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। এখন যদি নিরপেক্ষ ক্রাইটেরিয়া ঠিক করে যদি যেমন ধরুন একটা পর্যবেক্ষক সংস্থা তার পর্যবেক্ষণের অভিজ্ঞতা আছে কিনা, বা সেই পর্যবেক্ষক টিমে যারা থাকবেন তাদের অভিজ্ঞতা আছে কিনা, এই সব কিছু বিবেচনা করে তারা কোনো রাজনৈতিক অনেক কিছু আসলে ভেরিফাই করে তাদেরকে যাতে দেওয়া হয়, আগামীতে যাতে তাদেরকে বাতিল না করা হয় তার জন্য আসলে করা উচিত। স্যার, একেবারে আমরা শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। তিনি যেটা বলছিলেন যে আগামী নির্বাচনের আগে দলগুলোর যেই মৌলিক ঐক্য মতে যাওয়া দরকার সেগুলো আসলে যার পরে নির্বাচনটা হওয়া দরকার, এবং এর আগে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না হয় তার জন্য সরকারকে সতর্কও থাকতে হবে। আজকের মতো ভোটের ট্রেন শেষ করছি। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।